তাহলে আমরা আজকে আলোচনা করি ফৌজদারি কার্যবিধি আইনের 496, 497, 498, 499, 501, 502 জামিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা। এই জায়গাটা থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন হয়, জামিন কাকে বলে, তারপরে আমলের অযোগ্য অপরাধের জন্য কোনো আসামিকে জামিন দেওয়া যায় কিনা, বা মুসলেকা কাকে বলে, তারপরে ক নামক আসামি অদত্তব্য অপরাধ করেছে বা জামিনের অযোগ্য অপরাধ করেছে, তাকে মুক্তি দিতে পারেন কিনা, এই বিষয়গুলো নিয়ে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারও কিন্তু এই জামিন নিয়ে প্রশ্ন হয়েছে, খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর জামিন যখনই জামিন দেখবেন তখনই পিআরবি 317 বিধি ব্যবহার করবেন। জামিনের ক্ষেত্রে কত বিধি ব্যবহার করতে হবে? পিআরবি 317 বিধি। আর গ্রেপ্তারের ক্ষেত্রে পিআরবি 316 বিধি। এগুলো কিন্তু আমার মতো মুখের আগায় রাখতে হবে। তো দেখবেন যে আপনাকে আসলো যে ক নামক ব্যক্তি, ক নামক পুলিশ অফিসার, ক নামক আসামিকে জামিনের অযোগ্য অপরাধে জামিন দিল কোন ধারা মোতাবেক, এই যে 496, 97, 98 যে আমরা পড়াবো, এটা এর সাথে পিআরবি আপনার 317 বিধি ব্যবহার করতে হবে। আগে আমরা জামিনটা কি, অনেক ক্ষেত্রে আমরা এটা পারি না, কোথাও না। আসলে জামিনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। তারপরও আমরা জামিনটা বলতে বুঝি যে যদি কোনো আসামিকে কোনো পুলিশ অফিসার অর্থাৎ মামলা তদন্তকারী অফিসার বা গ্রেপ্তারি পরোয়ানা যে অফিসারের নামে হাওলা হয়েছে এই অফিসার, অথবা তার ঊর্ধ্বতন কোনো পুলিশ অফিসার, অথবা আদালতের কোনো বিচারক কোনো আসামিকে গ্রেপ্তার করার পর ওই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য বা কোনো নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার জন্য ওই আসামির নিকট হতে মুসলেকা বা জামানত নিয়ে সাময়িকভাবে যে মুক্তি দেওয়া হয় তাকেই জামিন বলে। তাহলে আমরা মূল থিমটা কি পাইলাম? কে কে জামিন দিতে পারে? জামিন দিতে পারে আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনার কাছে মনে হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলা পর্যাপ্ত কারণ নাই, সেক্ষেত্রে আপনি তাকে জামিনে মুক্তি দিতে পারেন। তবে জামিনে মুক্তি দেওয়ার হলে এখানে কিছু শর্ত আছে, তার কাছ থেকে মুসলেকা নিতে হবে, অথবা জামানত নিতে হবে, অথবা নির্দিষ্ট তারিখে এসে আদালতে হাজির হইতে হবে, এরকম কোনো বন্ড নিয়ে কিন্তু তাকে জামিনে দিতে হয়। এটা আবার আপনি যে ব্যক্তির নামে দেখবেন যে ওয়ারেন্ট হয়েছে, ওই ওয়ারেন্টে আমরা গ্রেপ্তারি পরোয়ানা পড়ায় আসছি যে একটা গ্রেপ্তারি পরোয়ানা আবার দুই প্রকার থাকে, একটা হচ্ছে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, একটা হচ্ছে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। তা যেটা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, তা যে তামিলকারী অফিসার সে চাইলে ওই যা 3টা শর্ত আছে সেই শর্ত অনুসারেও তাকে জামিন দিতে পারে। এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও চাইলে তার থানার যদি কোনো আসামিকে তিনি চান যে মামলা তদন্ত করার দরকার আছে বা করার দরকার আছে, আরও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের দরকার আছে, সেক্ষেত্রেও আসামিকে জামিন দিতে পারে। আর আদালত চাইলে তো পারেনি। এই জন্য আমি বললাম যে মামলা তদন্তকারী কর্মকর্তা, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার, তার ঊর্ধ্বতন অফিসার, অথবা আদালতের হাকিম যিনি থাকবেন তিনি আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। এটা হচ্ছে 496 আর হচ্ছে 497 ধারার আলোচনা, বা 498 3টা যখন জামিনের সংজ্ঞা আসবে 496, 97, 98 সংজ্ঞার ক্ষেত্রে 3টাই ব্যবহার করতে পারবেন। আর পিআরবি ব্যবহার করবেন 317 বিধি। এবার মূল আলোচনায় আসি 496 ধারায় কি বলছে। 496 ধারা বলছে জামিনের অযোগ্য অপরাধ ব্যতীত। তাহলে জামিনের অযোগ্য অর্থাৎ যে অপরাধটি আদালতে জামিন দিবে না সেটাকেই তো আমরা পড়ছি জামিনের অযোগ্য। 4-1 খ মানে যে অপরাধে আদালত জামিন দেন না সেটাই তো জামিনের অযোগ্য। আর যেটা আদালত জামিন দেন সেটা হচ্ছে জামিন যোগ্য। তাহলে যে অপরাধের জন্য আসামিকে আদালত অর্থাৎ 496 দ্বারা যেটা পড়াচ্ছি যে জামিনের অযোগ্য অপরাধীকে আসামি জামিন দিতে পারবেন না, তবে কাকে দিতে পারবেন? জামিনযোগ্য অপরাধীকে জামিন দিতে পারবেন। এটা বলা আছে 496 ধারা। অর্থাৎ যে মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে দেখলেন যে যে অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধটা জামিনযোগ্য,
তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা ওই আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। বা সেম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাও দিতে পারেন অথবা আদালতও দিতে পারেন। এটাই বলা আছে 496 ধারা। তাহলে 496 ধারা আমরা কি পেলাম, যে অপরাধটা জামিনের অযোগ্য সেটা ব্যতীত যেটা জামিনযোগ্য সেই অপরাধটাকেই জামিন দিতে পারেন। আর এর সাথে পিআরবি 317 বিধি। 497 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে জামিনের অযোগ্য, 496 ধারায় কী বলছে, জামিনের অযোগ্য অপরাধীকে কিন্তু জামিন দেওয়া যাবে না। কিন্তু 497 ধারা বলছে যে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। এখানে বলছে যে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যাবে, এটা বলছে 497 ধারায়। এখন কোন ক্ষেত্রে, যে অপরাধটা ওই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা বা আদালত দেখলো অপরাধটা জামিনের অযোগ্য, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না বা মামলা চলমান আছে, এরকম ক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত ওই আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের যদি কোনো জামিনের অযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে তিনি পারবেন না। কোন ক্ষেত্রে পারবেন না, যে অপরাধটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড সেই অপরাধটি ক্ষেত্রে কি করতে পারবেন না, জামিনে মুক্তি দিতে পারবেন না। আবার এখানেও মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধের ক্ষেত্রেও জামিনে মুক্তি দিতে পারেন। দেখেন কথা কিন্তু কত ধরনের এখানে বলা আছে, একবার বলতেছে দেওয়া যাবে না, একবার বলতেছে দেওয়া যাবে। এখন কোন ক্ষেত্রে দেওয়া যাবে, যদি ওই যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এমন অপরাধ করছে, সেই ব্যক্তি অসুস্থ বা পীড়িত বা সে ব্যক্তি পাগল বা সে ব্যক্তির বয়স 18 বছরের কম বা সেই ব্যক্তি বৃদ্ধ, এই ক্ষেত্রে জামিনের অযোগ্য অপরাধ বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই ধরনের অপরাধীকেও জামিনে মুক্তি দিতে পারেন। এটা বলা আছে 497 ক্লোজ 1। তাহলে 497 ক্লোজ 1-এ কি পেলাম, জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড হতে পারে, এরূপ অপরাধীকে দেওয়া যাবে না। তবে এইরূপ অপরাধী যদি অসুস্থ, পীড়িত বা বৃদ্ধ হয় বা 18 বছরের কম বয়স্ক হয় সেক্ষেত্রেও জামিন দেওয়া যেতে পারে। এটা বলা আছে 497 ক্লোজ 1। 497 ক্লোজ 2-এ যেটা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্তকালে যদি দেখেন যে জামিনের অযোগ্য অপরাধ করছে, কিন্তু এই মামলা তদন্তের ক্ষেত্রে আরও দীর্ঘ সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে তিনি এই আসামিকে জামিনও মুক্তি দিতে পারেন। এটা বলা আছে 497 ক্লোজ 2। 497 ক্লোজ 3-এ বলছে যে এই যে 497 ক্লোজ 1 এবং 497 ক্লোজ 2 ধারা মোতাবেক যে আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলো, সেই আসামি কি কারণে মুক্তি দেওয়া হলো সেই বিষয়টা লিপিবদ্ধ করবেন, অর্থাৎ নোট রাখবেন যে এই কারণে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তার কারণ লিপিবদ্ধ করবেন। এটা বলা আছে 497 ক্লোজ 3-এ। 497 ক্লোজ 4-ই বলছে যে জামিনের অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি বিচার সমাপ্ত হওয়ার পর আদালত যদি মনে করে আসামি উক্ত অপরাধের দোষী নয়, তাহলে রায় প্রদানের আগ পর্যন্ত তাকে জামিনে মুক্তি দিতে পারেন এবং রায় প্রদানকালে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। এটা বলা আছে 497 ক্লোজ 4। তাহলে 497 ক্লোজ 4 কি পেলাম, যে মামলার বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু আদালত দেখলো যে তার বিরুদ্ধে কোনো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, তাহলে এই জামিনে অযোগ্য অপরাধের আসামিকে জামিনে মুক্তি দিবে। তবে তাকে রায় প্রদানের দিন আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিবেন। এটা বলা আছে
497 ক্লোজ 4, 497 ক্লোজ 5 বলছে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কোনো আসামিকে মুক্তি দিলে অন্য আদালত মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার বা হাজতে প্রেরণ করতে পারে। অর্থাৎ যে আসামিকে হাইকোর্ট বিভাগ জামিন দিছে, যে আসামিকে দায়রা আদালত জামিন দিছে, তার মানে এই না যে নিম্ন আদালত তাকে জেল হাজতে পাঠাইতে পারবেন না। এখানে 497 ক্লোজ 5 বলছে যে ওই আসামিকে নিম্ন আদালত বা অন্য কোনো আদালত তাকে জেল হাজতে প্রেরণ করতে পারেন বা তার জামিন বাতিলও করতে পারেন, যেটা বলা হচ্ছে 497 ক্লোজ 5। তাহলে আমরা 497 ধারার ক্লোজ 1, ক্লোজ 2, ক্লোজ 3, ক্লোজ 4, ক্লোজ 5টা উপধারা পড়লাম। এখানে প্রথমে কি বলা আছে যে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। যদি বলছে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। কে দিতে পারবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা বিনা প্রমাণায় গ্রেপ্তার করার পর উক্ত অপরাধীকে আদালতে হাজির করার পর উক্ত আদালত বা অফিসার তাকে ছেড়ে দিতে পারেন। তবে উক্ত আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধী হয় সেক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে না। তবে উক্ত আসামি যদি বৃদ্ধ, অসুস্থ, পীড়িত ব্যক্তি হন বা যার বয়স 18 বছরের কম হন, সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ করে সেক্ষেত্রেও তাকে ছেড়ে দেওয়া যাবে। এরপরে আমরা 497 ক্লোজ 2 পড়ছি যে অধিক পরিমাণ অনুসন্ধান ও সাক্ষ্য সংগ্রহণের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দিতে পারেন। 497 ক্লোজ 2। 497 ক্লোজ 3 পড়লাম যে 497 ক্লোজ 1, 497 ক্লোজ 2 উপধারায় যে আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সেই বিষয় কারণগুলো লিপিবদ্ধ করবেন, কি কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এরপরে পড়লাম 497 ক্লোজ 4, যেটা পড়লাম যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর যদি দেখে যে উক্ত আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি তাহলে তাকে কি করতে পারেন? জামিনে মুক্তি দিতে পারেন। আর রায় প্রদানের সময় তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন যে রায় প্রদানের দিন আপনি আদালতে হাজির হবেন, এই সময়কালের জন্য আপনাকে জামিনে মুক্তি দেওয়া হলো। এটা হলো 497 ক্লোজ 4। 497 ক্লোজ 5 পড়লাম হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কোনো আসামিকে যদি জামিনে মুক্তি দেন তাহলে অন্য কোনো আদালত কি করতে পারেন? এই আসামির জামিন বাতিল করতে পারেন অথবা তাকে জেল হাজতে আটক করতে পারেন। এটা বলা আছে 497 ক্লোজ 5। আর জামিন মানেই তো PRP 317 বিধি। এরপরে আমরা পড়ব 498 ধারা। 498 ধারা হচ্ছে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন, যেটা আমরা পড়ছি এর আগে যে দেখবেন কোনো আসামিকে আপনার নিম্ন আদালত জামিন দিচ্ছে না, তখন সে উচ্চ আদালতে এসে জামিন ধরে তাকে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিতে পারেন। এই 6 মাস পরে আবার সে নিম্ন আদালতে কিন্তু আবার হাজির হবে। এই নিম্ন আদালত এই 6 মাস তারা আটক রাখবে না, কিন্তু 6 মাস পরে যে তাকে আবার আটকাদেশের নির্দেশ দিতে পারেন। যা আমরা যে 497 ক্লোজ 5 পড়লাম ঠিক সেম একই কথা এখানে 498। এই ধারায় কি বলছে? 498 ধারায় যে আপনার কোনো আদালত আসামিকে জামিনে মুক্তি দেওয়ার সময় সে যদি পলাতক হয় বা প্রতিরোধ বা শৃঙ্খলা আচরণে নিশ্চিত কারণে যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত শর্ত আরোপ করতে পারে, যে আসামি আইনজীবীর মাধ্যমে বা অনলাইনে আদালতে দাখিল করবে, পরে আদালতের অনুমতিক্রমে জামিনে পরিচয় যোগ্যতা সাপেক্ষে পরিচয়পত্র নম্বর বা অন্য কোনো জিনিস নিশ্চিত করতে পারে। অর্থাৎ এই যে আদালত চাইলে তার
জামিন দিতে পারেন, তার পরিচয়পত্র আদার্স এগুলো নিশ্চিত করার জন্য নির্দেশ দিতে পারেন। মোট কথা যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, জামিনের ব্যবস্থা 498 ধারা বলা আছে। এরপরে 499 ধারা আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মুসলেকা বন্ড। মুসলেকা বা বন্ডের কথা বলা আছে। মুসলেকা বা বন্ড হচ্ছে যে আসামিকে আপনি জামিনে আদালত মুক্তি দিবেন, সেই আসামি ওই আদালতে একটা মুসলেকা বা বন্ড দিয়ে আসবে যে সে এই ধরনের শর্ত লঙ্ঘন করবে না এবং প্রতিনিয়ত আদালতে ডেট মতো হাজির হবে। এই ব্যক্তি প্লাস এই আসামি প্লাস আসামিকে যে জামিনদার হবে তাকেও এই মুসলেকা বা বন্ড দিতে হবে, যা 499 ধারা বলা আছে। যদি বলে মুসলেকা বা বন্ডের কথা, আর মুসলেকা বা বন্ড কত ধারা উল্লেখ আছে? 499 ধারা। খুবই এই প্রশ্নটা হয় যে মুসলেকা বা বন্ড কি, যে কোনো আসামির কাছ থেকে অথবা কোনো জামিনদারের কাছ থেকে আদালত যে অঙ্গীকার বা যে বন্ড গ্রহণ করেন তাকেই মুসলেকা বলা হয়। এটা কে কে দিতে পারেন? এটা আসামি দিতে পারেন বা জামিনদার যিনি থাকবেন তিনি দিবেন শর্ত সাপেক্ষে। এটা বলা হচ্ছে 499 ধারা। এরপরে আমরা পড়াবো 501 ধারা। এই যে 501 ধারায় যেটা বলছে যে প্রথমবারের মতো যাকে জামানত গ্রহণ করা হয়েছে সেটা ভুল হয়েছে, অর্থাৎ যাকে জামিনদার হিসেবে দেওয়া হয়েছে, যে জামানতদার হয়েছে সেটা ভুল হয়েছে, তাহলে কি করতে পারে? এটা বলছে প্রথমবারে বলতে ভুল বা প্রবঞ্চনাবশত অন্য কোনোভাবে যদি জামানত অপর্যাপ্ত বা আদালতে অপর্যাপ্ত জামানত গ্রহণের জন্য জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাজির করার জন্য নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করতে পারেন এবং পর্যাপ্ত জামানত প্রদান না করলে তাকে কারাগারে প্রেরণ করতে পারেন। তার মানে কি, প্রথমবারে এই যে 499 ধারায় যে মুসলেকা বা বন্ড দেওয়ার কথা হলো, সেই মুসলেকা বন্ড দেখা গেছে অপর্যাপ্ত হয়েছে বা ভুল ধারণাবশত হয়েছে, তখন ওই আসামিকে এই জামানত গ্রহণের জন্য আদালত কি করবেন? তার বিরুদ্ধে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন এবং নতুন করে জামানত গ্রহণের নির্দেশ দিবেন। যদি সেই জামানত গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকে কারাগারে প্রেরণ করবেন, যেটা 501 ধারায় বলা আছে। তাহলে 501 ধারা আমরা কি বললাম? যে জামিনদার, অর্থাৎ প্রথমবার যাকে আপনি জামিনদার হিসেবে রাখছেন সেই জামিনদার বিষয়টা ভুল ছিল এবং আরও অন্যান্য ভুল এখানে দেখা গেছে যে প্রথমবারের মতো প্রবঞ্চনাবশত বা অন্য কোনোভাবে জামানত অপর্যাপ্ত হয়ে গেছে। আদালত পর্যাপ্ত জামানত গ্রহণ করার জন্য ওই আসামিকে নির্দেশ দিবেন এবং নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন এবং যদি সে এই জামানত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তাকে কারাগারে প্রেরণ করবেন, যেটা বলা আছে 501 ধারায়। 502 ধারায় বলছে যে যাকে আপনি জামিনদার হিসেবে রাখছেন ওই ব্যক্তি তার জামানত বাতিল করার জন্য আবেদন করতে পারেন এবং আদালত তার জামানত কি করতে পারেন? বাতিল করতে পারেন। 502 ক্লোজ 1 যে জামিনদার অব্যাহতি, জামিনদার যে কোনো সময় তার চুক্তি বাতিল করার জন্য আবেদন করতে পারেন বা অব্যাহতির আবেদন করবেন। এটা 502 ক্লোজ 1। এইরূপ আবেদনের প্রেক্ষিতে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাজির করার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। 502 ক্লোজ 2। তাহলে কি 502 ক্লোজ 1-কে কি বলছে? আপনি যাকে জামিনদার হিসেবে রাখছেন সে তার জামানত বাতিল করার জন্য বা চুক্তি বাতিল করার জন্য আবেদন করছেন। এই আবেদনের প্রেক্ষিতে আদালত আপনাকে, অর্থাৎ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, যেটা 502 ধারায় বলা আছে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করি। আমি আবার একটু রিপ্লে আলোচনা করি, সেটা হচ্ছে 496 ধারা। 496 ধারায় যেটা বলছে জামিনযোগ্য কোনো অপরাধ দিকে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর অপরাধীকে আদালতে হাজির করার জন্য উক্ত ব্যক্তি বা পুলিশ অফিসার অপরাধীর কাছ থেকে মুসলেকা বা জামানত নিয়ে তাকে ছেড়ে দিতে পারে। তাহলে 496 ধারা আমরা কি পেলাম?
যে ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করেছেন তার অপরাধটা ছিল জামিনযোগ্য, সেক্ষেত্রে তার কাছ থেকে মুচলেকা নিয়ে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার জন্য তাকে ছেড়ে দিতে পারেন। 496 ধারা, এর সাথে পিআরবি 317 বিধি। 498 ধারা, যে অপরাধটা করা হয়েছে সেই অপরাধটা হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ, সেক্ষেত্রেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্তকারী কর্মকর্তা অপরাধীকে গ্রেপ্তার করিয়া বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর আদালতে প্রেরণ করবেন। আদালত ওই আসামিকে ছেড়ে দিতে পারেন, অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যার হেফাজতে আছে তিনিও তাকে ছেড়ে দিতে পারেন। তবে অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ হয়, সেক্ষেত্রে এই আসামিকে ছেড়ে দিতে পারবেন না। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আসামি যদি অসুস্থ, গুরুতর পীড়িত থাকেন, অথবা 18 বছরের কম বয়স্ক হন বা পাগল মস্তিষ্কবিহীন হন, সেক্ষেত্রে এই আসামিকেও জামিনে মুক্তি দিতে পারেন, যা 497 ক্লোজ 1-এ বলা আছে। 497 ক্লোজ 2-এ যেটা বলছে, অধিকতর সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও তদন্ত করার ক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনের অযোগ্য আসামিকেও তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এরপরে বলা হয়েছে 497 ক্লোজ 3 ধারায় বলা আছে যে এই যে 1 ধারা ও 2 ধারা মোতাবেক যে আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলো, কি কারণে মুক্তি দেওয়া হলো সেই কারণ লিপিবদ্ধ করবেন। এরপরে 497 ক্লোজ 4 বলছে যে আসামির বিরুদ্ধে আদালতে মামলা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে, বিচার কাজ সমাপ্তর পথে তখন দেখলো যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত কোনো কারণ বা পর্যাপ্ত কোনো কিছু পাওয়া যায়নি, তখন ওই আসামিকে রায় প্রদানের আগ পর্যন্ত জামিনে মুক্তি দিতে পারেন এবং রায় প্রদানের দিন তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। এটা বলা আছে 497 ক্লোজ 4। 497 ক্লোজ 5-এ যেটা পড়াইছি যে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যদি কোনো আসামিকে জামিনে মুক্তি দেয়, তাহলে অন্য আদালতও এই আসামিকে জামিনে বাতিল করতে পারেন বা কারাগারেও প্রেরণ করতে পারেন, এটা বলা আছে। 498 ধারা, যে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন, অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিতে পারবেন, যেটা 498 ধারায় বলা আছে। 499 ধারায় মুচলেকা অর্থাৎ হচ্ছে অঙ্গীকার বা বন্ড। কোনো আসামি নিকট হইতে মুচলেকা নেওয়া হয়, অথবা আসামি যিনি জামানত হবেন তার নিকট থেকেও মুচলেকা নেওয়া হয় শর্ত সাপেক্ষে, যে নির্দিষ্ট তারিখ ও সময়ে উক্ত আসামি আদালতে হাজির হবে, এই শর্তে যে অঙ্গীকার নেওয়া হয় তাকেই মুচলেকা বলে, যেটা 499 ধারায় বলা আছে। 501 ধারায় যেটা পড়াইছি যে প্রথমবারের মতো জামানত অপর্যাপ্ত হলে বা ভুল হলে বা প্রবঞ্চনা হলে ওই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, এবং এই গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর উক্ত আসামি আদালতে যদি হাজির না হন, তাহলে আদালত তাকে কি করতে পারেন, কারাগারে, আদালত যদি পর্যাপ্ত জামানত না দেন তাহলে তাকে কারাগারে প্রেরণ করতে পারে, এটা বলা আছে 501 ধারায়। 502 ধারায় যে আসামির জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ যিনি জামিনদার হয়েছেন তিনি কি করবেন, তিনি যদি চান তাহলে তার জামানত বাতিলের জন্য আবেদন করতে পারেন বা তার চুক্তি বাতিলের জন্য আবেদন করতে পারেন। 502 ক্লোজ 1, 502 ক্লোজ 2, তার এই চুক্তি বাতিলের জন্য আবেদন করলে উক্ত আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, এবং আদালতে হাজির হওয়ার পর তাকে পুনরায় আবার জামানত গ্রহণের নির্দেশ দিবেন। সে যদি জামানত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে কারাগারে প্রেরণ করবেন, এটা বলা আছে 502 ক্লোজ 2। এই ছিল আমাদের আজকের আলোচনা জামিন সংক্রান্ত বিষয় নিয়ে।